আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে আপাতত ভারতের সাথে সীমান্ত বন্ধ রাখার পক্ষে জাতীয় পরামর্শক কমিটি। সারা দেশে খুলে দেওয়া হয়েছে শপিং মল ও দোকানপাট। লকডাউন শেষ হওয়ার আগেই সড়কে গাড়ির চাপ। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীনদের সহায়তায় 574 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। বিপাকে দেশে ফেরা 1 লাখেরও বেশি প্রবাসী কর্মী। 4 থেকে 5 মাসের মধ্যে সংকট কেটে যাবে, আশা প্রবাসী কল্যাণ মন্ত্রী। এবং গণগ্রেপ্তার নয়, নাশকতার সাথে জড়িত হেফাজত নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় আপাতত দেশটির সাথে সীমান্ত বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন কোভিড জাতীয় পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। তার আশঙ্কা, বর্তমান অবস্থায় করোনার ভারতীয় স্ট্রেইন দেশে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। রিপোর্ট করছেন মইনুল আহসান। যুক্তরাষ্ট্রের পর করোনা ভাইরাসের সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট বা ধরনে নাকাল দেশের করোনা পরিস্থিতি। 1 মাসের ব্যবধানে সংক্রমণ ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড ভয় আর আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে। গত কয়েকদিন ধরে সংক্রমণ কিছুটা কমলেও প্রতিদিনের প্রাণহানির সংখ্যা এখনও উদ্বেগজনক। এই পরিস্থিতিতে আবারও নতুন সংখ্যা দেখা দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের ট্রিপল মিউটেন্ট বা বেঙ্গল স্ট্রেইন। বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটিয়ে করোনার ভারতীয় স্ট্রেইনের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি। ভারতীয় ভ্যারিয়েন্টেও প্রাথমিকভাবে শোনা যাচ্ছে যে তাদের ছড়ানোর গতিটা বেশি, কিন্তু ওইটা খুব ডেডলি অর্থাৎ জটিলতার দিক থেকে বা ভয়াবহতার দিক থেকে বেশি কিনা এখন পর্যন্ত এই তথ্যটা জানা যায়নি। কোনো কারণে যদি ভারত থেকে এই ভ্যারিয়েন্টটা বাংলাদেশে প্রবেশ করে, তাহলে এটা আমাদের জন্য একটা বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। ভারতের সঙ্গে আমাদের এখন যাতায়াতটা টোটালি বন্ধ করে দেওয়া ভালো, সীমিত সময়ের জন্য, লম্বা সময়ের জন্য, এবং পরিস্থিতির পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারি। ভারতের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে নতুন সোর্স থেকে কিভাবে দ্রুত করোনার টিকা সংগ্রহ করা যায় তা নিশ্চিত করারও পরামর্শ এই বিশেষজ্ঞের। আমাদের টিকার সোর্সটা মাল্টিপল হওয়া ভালো। চায়না কিছু উপহার হিসেবে দিবে, এই ব্যাপারে আমি মনে করি যে সমস্ত তথ্য উপাত্ত নিয়ে যদি দেখা যায় যে বাংলাদেশে জনগণকে এটা দিলে এটা কোনো অসুবিধা নাই, আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ, আমাদের নতুন একটা সোর্স হবে। তবে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের আশঙ্কা, শপিং মল খুলে দেওয়ার পর গণপরিবহন চালু হলে করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সাধারণ মানুষের উদাসীনতার কারণেই করোনার দ্বিতীয় ঢেউ চলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার মতে, স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। করোনা মোকাবেলায় ভারত থেকে শিক্ষা নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। থেকে আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে পরে করোনা মহামারী বারবার আমাদেরকে আক্রমণ করবে এবং আমাদের সংক্রমণ বৃদ্ধি পাবে, মৃত্যু বৃদ্ধি পাবে এবং হাসপাতালগুলো রোগী জায়গা দিতে পারবে না। কোনো দেশই পাচ্ছে না। ভারতের কি অবস্থা? 3.5 লক্ষ লোক প্রত্যেকদিন সংক্রমিত হচ্ছে, 2-3 হাজার লোক রোজ মৃত্যুবরণ করছে। কাজে এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। টানা 11 দিন বন্ধ থাকার পর সারা দেশে খুলে দেওয়া হয়েছে শপিং মল ও দোকানপাট। তবে এসব স্থানে চলাচল করতেও সাধারণ নাগরিকদের পুলিশের কাছ থেকে নিতে হচ্ছে মুভমেন্ট পাস। গত বৃহস্পতিবার শপিং মল ও দোকানপাট খুলতে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শপিং মল ও দোকানপাট খোলা রাখা যাবে।
দর্শক, রাজধানীর গাউসিয়া মার্কেটে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, মল এবং দোকানপাটে স্বাস্থ্যবিধির বিষয়টা কতটুকু মানা হচ্ছে? ভাবনা, আপনি জানেন যে এই লকডাউনের মধ্যে আজকে থেকে রাজধানীর মার্কেট এবং শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে এবং গণপরিবহন বন্ধ থাকার কারণে আসলে শপিং মলগুলোতে বা এই যে মার্কেটগুলোতে মানুষের সমাগম এখনও তেমনটা বাড়েনি। তবে দোকানিরা আশা করছেন যে সেই সমাগম বাড়বে। আমি এখন আছি গাউসিয়া মার্কেটে। আপনি দেখতে পাচ্ছেন যে তেমন লোক সমাগম নেই, যদিও সকালবেলাটা কিন্তু মানুষের এখানে ভিড় ছিল অনেকেই। তবে একটি ভালো বিষয় হচ্ছে যে আমরা প্রায় প্রত্যেকটি ক্রেতার মুখেই কিন্তু আমরা মাস্ক দেখেছি এবং বিক্রেতারাও মাস্ক ব্যবহার করছেন। কিন্তু এইখানকার যে অবস্থা, সেখানে আসলে শারীরিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি, সেই বিষয়টি আসলে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ এই যে ছোট্ট দোকানের সামনে যে ছোট্ট গলি বা ছোট যে সংকীর্ণ জায়গা, এই সংকীর্ণ জায়গার মধ্যে যখনই মানুষজন চলাচল শুরু করে তখন আসলে শারীরিক দূরত্ব বজায় রাখাটা সম্ভব হয় না। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রজ্ঞাপনে কিন্তু একটি বিষয় বলা হয়েছিল যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট এবং শপিং মলগুলো খোলা হবে এবং এই বিষয়টি নিশ্চিত করবে মার্কেট ব্যবস্থাপনা কমিটি। এবং আমরা সকাল থেকে আজকে ঘুরে বেরিয়েছি এই নিউ মার্কেট এবং আশেপাশের যে মার্কেটগুলো আছে, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া মার্কেট বা নূর ম্যানশন মার্কেট, সেই মার্কেটগুলোতে আমরা একটা বিষয় দেখেছি যে কোনো মার্কেটেই কিন্তু জীবাণুনাশক টানেল এখন পর্যন্ত স্থাপন করা হয়নি এবং কয়েকটি মার্কেটে আমরা দেখেছি যে জীবাণুনাশক টানেল আছে কিন্তু সব নষ্ট হয়ে পড়ে আছে এবং যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার যে বিষয়টি ছিল, সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত সক্রিয় হয়নি। এবং আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সকালবেলা আমরা ছিলাম সুবহানবাগে প্লাজা এয়ার একটি শপিং মলে এবং সেখানে আমরা দেখেছি যে সেখানেও কোনো তাপমাত্রা মাপার যন্ত্র নেই, সেখানে কোনো জীবাণুনাশক টানেল নেই। আসলে তারা ব্যবসায়ীদেরকে আমরা যখন জিজ্ঞাসা করেছি বা মার্কেট কমিটির নেতাদের যখন আমরা জিজ্ঞাসা করেছি যে এই বিষয়গুলো ছাড়াই কেন নেই, তো তারা বলেছেন যে যেহেতু মার্কেট আজকে প্রথম খুলেছে এবং তারা আসলে এই বিষয়গুলো এখনও পর্যন্ত সব ঠিকঠাক করতে পারেননি, হয়তো বা 2-1 দিনের মধ্যেই এই বিষয়গুলো তারা ঠিক করে নেবেন। ভাবনা চিস্তি, আপনাকে ধন্যবাদ। লকডাউন শেষ হওয়ার আগেই ঢিলেঢালা ভাব রাজধানী জুড়ে। সড়কে গাড়ির চাপ, চেকপোস্টে নেই পুলিশের তল্লাশি। তবে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ঢাকা। সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। লকডাউন এখন যেন অনেকটাই কাগজে কলমে। মানুষের প্রয়োজন বাড়ছে, শপিং মলে যাচ্ছেন ক্রেতা বিক্রেতারা, ফলে চলাচলও বেড়েছে। তবে গণপরিবহন না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। আমরা এখানে রোদের মধ্যে দাঁড়ায় আছি, যদি যানবাহন চলাচল করতো তাহলে দেখা গেছে আমরা এখন চলে যেতে পারতাম। আগে তো মোটামুটি ভালোই ছিল, এখন তো আজকে তো অনেকটাই অস্বস্তি হতো। এমনিতে রোদ, তারপরে যে যানজট, যে জায়গায় আমরা 10 মিনিটে চলে যেতাম সেটা 1 ঘন্টা লাগতেছে। এখন পর্যন্ত পুলিশের ফেস করতে হয়নি, আলহামদুলিল্লাহ। সড়কে পুলিশের চেকপোস্ট আছে কিন্তু তল্লাশি নেই। এসব চেকপোস্টের কারণে অনেক জায়গায় সৃষ্টি হচ্ছে যানজট। শীতল তো ওইভাবে করা হয় নাই, মার্কেট খুলে গেছে, এই জন্য অনেক মুভমেন্ট পাস, এই জন্য গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। লকডাউন শেষ হলে গণপরিবহন চলাচলে সবুজ সংকেত দিয়েছে সরকার। এতে দূরপাল্লার বাস চালানোর প্রস্তুতি নিচ্ছেন মালিক শ্রমিকরা। আমরা 100% স্বাস্থ্যবিধি মাইনে গাড়ি চালাবো। গাড়ি চালালে আমরা বাঁচবো, যদি না চালাতে পারি তাহলে আমরা আসলেই মালিক এবং শ্রমিকরা না খেয়ে মারা যাবে। আমাদের গাড়ি যেখানে আছে, কাউন্টার স্টাফ যাদের যা আছে, সেইভাবে আমরা সবাই বলে পেলে সেইভাবে রাখছি যে হয়তো আমাদের 29 তারিখ সকাল থেকে গাড়ি চলতে পারে। জীবন এবং জীবিকার সমন্বয় করতেই লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অবস্থায় করোনা কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে তা অনিশ্চিত। তবে বাঁচতে হলে নিজ দায়িত্বে সতর্ক থাকতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর সরকারি বাসভবন থেকে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পরে গণপরিবহন চালু হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে। দোকান মালিক ও ক্রেতাদের পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আবারও যেন লকডাউন না দিতে হয়, আবারও যাতে দোকানপাট বন্ধ না হয়, সেজন্য আগে ভাগে আপনারা মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। পরিবহন যখন চলবে, যখন খোলা হবে লকডাউনের পর, পরিবহনেও স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করা, এসব বিষয়গুলো যথাযথভাবে খেয়াল রাখতে হবে। তা না হলে পরিস্থিতির অবনতি ঘটলে সরকারকে বাধ্য হয়ে আবারও লকডাউন দিতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীনদের সহায়তায় 574 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। করোনাকালীন সংকট মোকাবেলায় ত্রাণ কার্যক্রম নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় জানানো হয়, ঈদের আগে অসহায় 1,25 লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। যে কোনো সংকট মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও জানান ডক্টর এনাম। কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ের কারণে চলাচল সীমিতকরণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় সরকার এ পর্যন্ত 574,9,27,000 টাকা বরাদ্দ হয়েছে। সম্প্রতি দেশের সকল সিটি কর্পোরেশন অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং শিশু খাদ্য ক্রয়ের জন্য আরো টাকা দেওয়া হয়েছে। করোনায় দেশে ফেরা 1 লাখেরও বেশি প্রবাসী কর্মীর মহাদুর্যোগ চলছে। সঞ্চয় শেষ, রোজগার নেই, ধার দেনা পাওয়া যায় না এই দুর্দিনে। বিদেশের কর্মস্থলে ফেরার টিকিটের দাম 3 গুণ। তবে 4 থেকে 5 মাসের মধ্যে এই সংকট কেটে যাবে বলে আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। অবশ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, মহাপরিকল্পনার অভাবে দীর্ঘায়িত হতে পারে এই সংকট। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনার ভয়াল সংক্রমণ থেকে বাঁচতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু দেশই লকডাউন দিতে বাধ্য হয়েছে। কোথাও কোথাও দেয়া হয়েছে কারফিউ। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়েছে কোটি কোটি মানুষ, যার মধ্যে আছেন 54টি দেশে কর্মরত 11 লাখেরও বেশি বাংলাদেশি। এদের 2.25 লাখ এরই মধ্যে দেশে ফিরেছেন, যদিও এসব সরকারি পরিসংখ্যান নয়। এই ধরনের একটা সংবেদনশীল সেক্টরকে নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে এটাকে পার্টিসিপেটরি প্রসেসের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নিতে হবে, এবং সেটা না হলে চরম দুর্ভোগের মধ্যে এই শ্রমিকরা তো পড়বেনই, জাতীয় অর্থনীতি নানা রকম সংকটের মধ্যে সেটা পড়েছে, সেটা আরো বেশি সেটা বেগবান হবে। আমরা যতই চেষ্টা করি না কেন, অবকাঠামোগত যদি আমরা স্ট্রেংথ না থাকি, আমরা কিন্তু এটা দেরি হবেই। প্রায় 150 কোটি টাকা আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। আশা করি দ্যাট আমরা বাই জুন আমরা এটা 200 কোটি টাকা হয়ে যাবে, আর বাই ডিসেম্বর আমাদের যে হাতে যে 750 কোটি টাকা যেটা আছে এটা শেষ হয়ে যাবে। জনশক্তি ও অভিবাসন খাতের বিশেষজ্ঞরা এও বলছেন, মহামারীতে এই খাতে বিশেষ নজর নেওয়া হয়নি মহাপরিকল্পনা, তাই সংকট বেড়েছে, বাড়তে পারে আরও। যারা বিদেশ থেকে এসছে, যারা বিদেশে আবার যাবে, এখানে আটকে পড়েছে, সেখানে কিন্তু তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এমপ্লয়াররা তাদেরকে নিতে চাচ্ছে না, সেখানে কিন্তু কূটনৈতিকভাবে আমরা কিন্তু সেভাবে সাকসেসফুলি সেটা হ্যান্ডেল করতে পারিনি। অভিবাসী কর্মীদেরকে নিয়ে আমরা গর্ব করি, আমাদের সরকার গর্ব করে, যাদের আয় দিয়ে আমরা বলি আমাদের অর্থনৈতিক শক্তি বাড়ছে, কিন্তু তাদের প্রতি আমরা কোনোভাবে সম্মান রক্ষা করতে পারিনি। প্রথমে যে ফ্লাইট ক্যান্সেল হলো, এটার জন্য অবশ্যই কেউ না কেউ রেসপন্সিবল, যারা দায়িত্ববান কেউ একজন এটা নেগোশিয়েট করতে পারেনি অথবা এটা ফেল। এই কারণে শ্রমিকদের টিকিট ক্যান্সেল হয়েছে, এই জন্য যে আর্থিক ক্ষতি হয়েছে এটা তারা লফুলি ক্ষতিপূরণের জন্য এন্টাইটেলড। প্রবাসী কর্মীদের আহাজারি এখনও খুব একটা দৃশ্যমান হয়নি। রাজধানীর সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বাড়েনি তাদের চাপ, তাই শিগগিরই তা দেখা যাবে বলেও আশঙ্কা করছেন এই বিশ্লেষকরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। নাশকতার সাথে জড়িত হেফাজত ইসলামীর নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হেফাজতের সাথে আলোচনা হতেই পারে, তবে দুষ্কৃতিকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তের মাধ্যমে
আমরা সঠিক প্রমাণ পেয়েছি। এই আন্দোলনে, এই ভাঙচুরে, এই অগ্নিসংযোগে, এই হত্যায় যারাই সম্পৃক্ত হয়েছেন, আমরা তাদের ভিডিও ফুটেজে যাদেরকে আমরা দেখেছি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করছি। আমরা গণগ্রেফতারও করছি না, আমরা কাউকেও হয়রানি করার জন্য গ্রেফতার করছি না। এবার জানাবো শেয়ার বাজারের খবর। জনতা ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসেব বছরের বিনিয়োগকারীদের জন্য 11% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 6% নগদ ও 5% বোনাস। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 25 পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল 1 টাকা 8 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 14 টাকা 45 পয়সা, যা গত বছর ছিল 14 টাকা 22 পয়সা। আগামী 29 জুলাই বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 7 জুন। এবারে জানাবো ইভালি ইফতার সংবাদ। করোনা ভাইরাস ও লকডাউনের কারণে এখনও তেমন জমে ওঠেনি রাজধানীর ইফতার বাজার। মুখরোচক ও সুস্বাদু নানা খাবারের পসরা নিয়ে বিক্রেতারা বসলেও ক্রেতাদের মধ্যে নেই কেনার আগ্রহ। লকডাউনের পর বেচাকেনা বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকার সাভারে দেশি বিদেশি খরগোশ পালন করে স্বাবলম্বী হয়েছেন এক যুবক। খরগোশের পাশাপাশি বিড়াল ও বিভিন্ন জাতের পাখি পালন করছেন তিনি, যা দেখতে উত্তর জামসিং এলাকার মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়িতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। শখের বশে কয়েক মাস আগে 4টি খরগোশ পালন শুরু করেন তিনি। এখন তাদের সংখ্যা অর্ধ শতাধিক। এরই মধ্যে অনেকগুলো বিক্রিও করেছেন তিনি। মহিউদ্দিন জানান, প্রতি মাসে এক একটি খরগোশ 7 থেকে 8টি বাচ্চা দেয়, আর পরিণত খরগোশ বিক্রি হয় 6 থেকে 700 টাকায়। খরগোশের ছোট বাচ্চার দাম আরও বেশি। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা সংক্রমণের দিক থেকে টানা 4র্থ দিনের মতো বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। সবশেষ একদিনে দেশটিতে সংক্রমিত হয়েছেন 3,49,691 জন। এ নিয়ে ভারত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1,70,00,000। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 2,767 জন। মোট মৃত্যু 1,92,311। সবশেষ 24 ঘন্টায় কর্ণাটকেই আক্রান্তের সংখ্যা প্রায় 30,000। ভয়াবহ এই পরিস্থিতিতে দিল্লিতে লকডাউনের সময়সীমা 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এই অবস্থায় করোনার প্রতিষেধক নিয়ে দেশবাসীর গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র। সংক্রমণ রোধে ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। এবারে জানাবো ইফতারের সময়সূচি। ঢাকায় আজ ইফতার সন্ধ্যা 6টা 28 মিনিট, রাজশাহীতে 6টা 36 মিনিট, চট্টগ্রামে 6টা 21 মিনিট, সিলেটে 6টা 24 মিনিট, খুলনায় 6টা 31 মিনিট, বরিশালে 6টা 27 মিনিট, রংপুরে 6টা 36 মিনিট এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6টা 30 মিনিটে। এবারে পার্টেক্স খেলার খবর। পাল্লেকেলে টেস্ট শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে 107 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে বাংলাদেশ। পঞ্চম ওভারে দলীয় 21 রানে 7 ঘরে ফেরেন সাইফ হাসান। বেশিক্ষণ থাকতে পারেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত 0 রানে আউট হন তিনি। এর আগে 8 উইকেটে 648 রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। 2 সেঞ্চুরিয়ান দিমুত কর্নারতে এবং
ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করেন তাসকিন আহমেদ। 244 রান করেন লঙ্কান অধিনায়ক। 166তে আউট হন ডি সিলভা। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 54 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে আপাতত ভারতের সাথে সীমান্ত বন্ধ রাখার পক্ষে জাতীয় পরামর্শক কমিটি। সারা দেশে খুলে দেওয়া হয়েছে শপিং মল ও দোকানপাট। লকডাউন শেষ হওয়ার আগেই সড়কে গাড়ির চাপ। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীনদের সহায়তায় 574 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। বিপাকে দেশে ফেরা 1 লাখেরও বেশি প্রবাসী কর্মী। 4 থেকে 5 মাসের মধ্যে সংকট কেটে যাবে, আশা প্রবাসী কল্যাণমন্ত্রী। এবং গণগ্রেপ্তার নয়, নাশকতার সাথে জড়িত হেফাজত নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।